What is the source of income? What are you finding? Where from is the money coming? The allegation is a scam which took place in the education. Jobs were sold. Did you find out that the jobs were actually sold or not? আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, যার সঙ্গে মেলার ইঙ্গিত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী একেবারেই উচ্ছ্বাসিত। তমলুকের জনসভা থেকে প্রশ্ন করলেন যে এর মধ্যে রক্তচাপ বৃদ্ধি পাবে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং প্রচুর পরিমাণে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাও তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন। তা সত্ত্বেও কি বিচারপতি অমৃতা সিনহা সন্তুষ্ট হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদের তদন্তের গতিতে? Certain the source of the huge amount of money accumulated by the company, whether the ED has been able to find anything or not. Because in their press release, my lord, is specifically mentioned about 3 names, my lord. Leaps and bounds, one MP's name, that is Abhishek Banerjee, and another one is this Sujoy Krishna Bhadra, my lord, who is the CEO of this particular company, my lord. And his voice sample test, my lord, that also is mentioned in my lord's order. The authorities should take step collecting the report from CFSL in respect of the voice sample test of one of the accused, my lord. That accused, the Sujoy Krishna Bhadra, my lord. আজকে সেই তথ্য যেমন আপনাদের সামনে তুলে ধরবো, অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কুকথা বলে বিপদে পড়লেন। বিজেপির একজন মহিলা প্রার্থীর নামে একটি কুকথা ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ। সেই সম্পর্কেও আজকে আলোকপাত করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখতেই পাচ্ছেন সংবাদের শিরোনাম, কাকুর সঙ্গে কার কথা, যা সন্দেহ করেছিলাম তাই, কণ্ঠস্বরের রিপোর্ট জমা দিয়ে হাইকোর্টে জানালো ইডি। দীর্ঘ টালবাহানার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা হাতে পেয়েছিল ইডি। মাননীয় বিচারপতির নির্দেশে দীর্ঘ টালবাহানার পর মাঝ রাতে কিভাবে ইডি নমুনা সংগ্রহ করেছিল সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ রাত জেগে দেখেছিল। সেই রিপোর্ট আদালতে জমা দিয়ে কেন্দ্রীয় সংস্থা জানালো তারা যা সন্দেহ করেছিল তাই মিলে গেছে। তবে কোন কথোপকথনের সঙ্গে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। যদিও স্পষ্টতই ইডির রিপোর্টে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অমৃতা সিনহা। বুধবার আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে সেটি মাত্র 5 পাতার। তার মধ্যে আবার প্রথম 3 পাতা জুড়ে ছিল কাকুর কণ্ঠস্বরের বিভিন্ন তথ্য, বাকি 2 পাতায় ছিল এই মামলায় ইডির সার্বিক তদন্তের রিপোর্ট। এতেই বিচারপতি অসন্তোষ প্রকাশ করে বলেন যে আপনাদের রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন, আপনারা এই 1 নম্বর টেবিলে যে তথ্য দিয়েছেন সেটা তো যথেষ্ট নয়। I read your reports and it was mentioned out of 5 pages, 3 pages was Sujoy Krishna Bhadra's voice could not be collected, the voice sample. Now that is over. Now how much you all have progressed, I do not know. Now you say that Manik Bhattacharya's matter, because of the Supreme Court's order, you all cannot progress. Malad, may I? I'm So- not saying, Malad, with deepest of, I have never said that we are not progressing. We are saying, Malad, whatever, we are taking it piece by piece. It is an investigation process, is a process. It's a procedure, Malad. We hold on to one chain. After that, we get certain information from him. Then we go to other chain. যদিও ইডির আইনজীবী বোঝানোর চেষ্টা করেন যে তারা এ নিয়ে যথেষ্টই অগ্রগতি প্রাপ্ত হয়েছে
এবং যে পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার যথেষ্টই তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। এখনো পর্যন্ত মোট 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি অমৃতা সিনহা এরপরে প্রশ্ন করেন, 2014 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন, টাকার অঙ্কই বা এত কম কেন? ইডি আদালতে জানিয়েছে আরো কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। Page 3. This should be a longer table. Table 1 is very unsatisfactory because you have the earlier reports. Just tally with it. I will come with all the details, Willard, and we will make submissions if it is held in camera. We don't want to make it public, Willard, so that Willard will not take it. Because Willard, whatever report is before my lord, even The report is here. The report is not going out. I'm সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিনই তদন্ত এগুচ্ছে, কিন্তু ইডির এই বক্তব্যে তাও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অমৃতা সিনহা। তিনি বারবার প্রশ্ন তুলেছেন এই টাকার উৎস কি, যে প্রশ্ন বিচারপতি প্রথম দিন থেকে জানার চেষ্টা করেছেন। গত দিনের শুনানিতেও আরো একবার সেই প্রশ্ন করলেন যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, প্রার্থীদের কাছে টাকার বিনিময়ে যে চাকরি দেওয়া হয়েছে সেটার সঙ্গে কি কোনো লিঙ্ক রয়েছে, লিপস অ্যান্ড বাউন্সের বাজেয়াপ্ত করা কোনো সম্পত্তির, সেইটাই বারবার খতিয়ে দেখার চেষ্টা করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। What is the source of income? What are you finding? Where from is the money coming? The allegation is a scam which took place in the education. Jobs were sold. Did you find out that the jobs were actually sold or not? দেখুন, গত সপ্তাহে শুভেন্দু অধিকারী একেবারে শেষের দিকে যখন বলেছিলেন যে এই সপ্তাহের রাজনৈতিক বোমা বিস্ফোরণ হবে, তখন আপনাদের দুটো সম্ভাবনার কথা বলেছিলাম, আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে। একটি যেমন বলেছিলাম নিয়োগ দুর্নীতির রায় আসতে চলেছে, আরো একটি বলেছিলাম কলকাতা হাইকোর্টে কাকুর গলাস্বরের নমুনার পরীক্ষা ইডি জমা দেবে। এই সপ্তাহে হওয়ার কথা, দুটোই কিন্তু হয়ে গেল। আর একটি রাজনৈতিক বিস্ফোরণ মানুষ চাক্ষুষ করেছে, আরো একটি রাজনৈতিক বিস্ফোরণ কিন্তু হয়নি, শুধুমাত্রই অপেক্ষায় হয়তো রয়েছে। এবং আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল কালীঘাটের কাকুর এই রিপোর্ট চলে আসা সম্পর্কে তার অভিব্যক্তি কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই উত্তর দিতে গিয়ে কিছুটা হলেও কিন্তু তার কন্ট্রোল হারিয়েছিলেন। সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি, সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। আপনারা বক্তব্যটা শুনলেন, শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন বা রেগেছিলেন সম্ভবত ওই প্রশ্নকর্তা সাংবাদিকের বিরুদ্ধে, যে তারপরে ঠিক অন্য আরো একটি প্রশ্ন করা হয়েছিল তাকে। প্রশ্নটি ছিল কেজরিওয়ালকে জেলে বন্দি করা হয়েছে, তিনি এখন নাকি বেশি করে আম খাওয়ার চেষ্টা করছেন যাতে তার সুগার লেভেল অনেকটাই বেড়ে যায়, কারণ তিনি এমনিতেই সুগারের রোগী। যদি তার সুগার বেড়ে যায় সেক্ষেত্রে স্বাস্থ্যের খাতিরে তিনি বেরিয়ে আসার একটা নাকি সুযোগ পাবেন, এইরকম একটা অভিযোগ উঠেছে। সেই সম্পর্কেও যখন প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সাংবাদিকরা, ঠিক তার পরে ওই কাকুর কণ্ঠস্বরের নমুনার প্রতিক্রিয়ার পরেই যখন এই প্রশ্ন করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তখনও যথেষ্টই রেগেছিল। সেই রাগের বহিঃপ্রকাশও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ধরা পড়ে গিয়েছিল। শুনুন আপনারা। তিনি
জামিনের জন্য করছে, কিন্তু এদিকে ইডি বলছে তিনি নাকি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে, নিজের সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের জন্য। ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। তার কারণ যে 100 কোটি টাকা স্ক্যাম বলছে, 55 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে। আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে। আপনার সৎসাহস আছে প্রশ্ন করার? করুন। আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন, আমার অসুবিধা নেই। আপনি 10টা প্রশ্ন আমাকে করুন, আরও আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো, কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে। আপনারা করেন না। ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন? শুনলেন বন্ধুরা, এবার আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি বিতর্কে জড়িয়েছেন। বিজেপি নেত্রী সম্পর্কে কুকথা বলেছেন এমনটাই অভিযোগ এবং প্রশাসনিক ব্যবস্থা চাইল জাতীয় মহিলা কমিশন। ভোট প্রচারে গিয়ে বিজেপি মহিলা প্রার্থীকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই মন্তব্যের পাল্টা জবাব এলো ভারতের জাতীয় মহিলা কমিশনের কাছ থেকে। বুধবার পশ্চিমবঙ্গের ডিজিপিকে একটি চিঠি দিয়ে কমিশন বলেছে অভিষেকের ওই মন্তব্যের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা 4 দিনের মধ্যে জানাতে হবে। মঙ্গলবার মালদহ দক্ষিণের ভোট প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি এলাকার নিজের পরিচয় দেন নির্ভয়া দিদি হিসাবে। মঙ্গলবার সেখানে গিয়েই শ্রীরূপাকে আক্রমণ করেন একজন সাংসদ। তিনি একজন প্রার্থী, মহিলা প্রার্থীকে বেহায়া এই শব্দবন্ধ ব্যবহার করছেন। আপনাদের মনে করিয়ে দিতে চাইব, কুণাল ঘোষও কিন্তু সন্দেশখালীর একটি ডিবেটে এবিপি আনন্দেতে এসে অগ্নিমিত্রা পলকেও এই একই শব্দবন্ধ ব্যবহার করেছিল। নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে। ঠিক কুণাল বাবুর সূত্র ধরেই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ওই একই ধরনের শব্দ প্রয়োগ করলেন, তাও একজন মহিলার বিরুদ্ধে, যেটা করা একেবারেই যায় না। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটা জনসভা থেকে বিজেপির ভাষা নিয়ে বারবার কটূক্তি করতে থাকেন। এমনকি আপনাদের একটা অদ্ভুত কথা শোনাবো। গতদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি জনসভায় গিয়েছিলেন এবং তিনি এমন ভাবে বলছেন যে রাজনাথ সিং এসে এমন একটা নাকি মন্তব্য করেছেন, এমন নাকি একটা কুকথা বলেছেন যে তিনি মুখে আনতে পারছেন না। কি সেই বক্তব্য? না, তিনি নাকি বলেছেন মাইকা লাল। মাইকা লাল মানে হিন্দিতে অনেকেই মাইকা লাল শব্দটি বলেন, তার মানে হচ্ছে কোন মায়ের সন্তান আছেন যে এই কাজটা করতে পারবে। একটা চ্যালেঞ্জের সুরে বলা হয়। মাইকা লাল শব্দটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মারাত্মক কুরুচিকর শব্দ, কিন্তু তিনি তার মুখ থেকে যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার হচ্ছে মানুষ শুনে চমকে যাচ্ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা যে সমস্ত শব্দবন্ধ বলছেন, এগুলো কিন্তু কোনো অসুবিধার নেই। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথ সিং সম্পর্কে কি বলেছিলেন। ওদের কেউ বলে না বোমা ফাটাবো, কেউ বলে উল্টে দেবো, কেউ বলে ওপরে পা ঝুলবে, নিচে মাথা রেখে দেবো, কেউ বলে লপটে দেঙ্গে, এই সমস্ত ভাষা বলে। এই সমস্ত ভাষার কোনো মানে হয়? রাজনাথের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাইগাঁও মিটিংতে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়। ক্ষমা করবেন, এটা আমার ভাষা নয়। আমি জাস্ট ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন, কাগজে বেরিয়েছে, সুতরাং এটা তো বেরিয়েই গেছে। কোন মাইকা লালা হ্যায় যে ক্যা ঢুকেঙ্গে? আমি রাজনাথ বাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি, আমরা ঢুকবো। বুঝলেন বন্ধুরা, এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের চাহিদা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা করবে সেটা শুদ্ধ। তাতে যত বড় কাঁচা খিস্তি 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর ব্যবহার করা হোক না কেন, সেটা পবিত্র। সেটাকে কিন্তু আপনি কোনোভাবেই গালি হিসাবে ধরতে পারবেন না। কিন্তু রাজনাথ সিং এসে যদি মাইকা লাল বলে, কিংবা মঞ্চের ওপর থেকে ভারতের প্রধানমন্ত্রী যদি এসে বলে দিদি ও দিদি, এইগুলো কিন্তু মারাত্মক গালিগালাজ। এইগুলো কিন্তু ক্ষমা করা যায় না। তৃণমূল কংগ্রেস কিন্তু এই ন্যারেটিভটা সাধারণ মানুষের কাছে তুলে ধরে এবং সেইগুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আবার কোথাও গিয়ে খায়ও। সেটাই সব থেকে অবাকের বিষয়। সর্বশেষ যে বক্তব্যটা বলে শেষ করব আজকের পর্ব, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো একটি বক্তব্য। তিনি বলছেন, ঠিক সময়ে দরজা খুলবো, দলটাকে উঠিয়ে দেব। হুঁশিয়ারি অভিষেকের, পাল্টা কটাক্ষ বিজেপির। ভাবুন, এই এত বড় মারাত্মক রায় এলো কলকাতা হাইকোর্টের, যেখানে মাথা নিচু করা উচিত, যেখানে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত,
যে মারাত্মক অন্যায় সমাজের সঙ্গে করেছে, যে মারাত্মক অন্যায় 26,000 নয়, পুরো 23 লক্ষ পরিবার যারা ওই পরীক্ষায় বসেছিলেন, কে যোগ্য কে অযোগ্য কেউ জানেন না, পুরো 23 লক্ষ পরিবারের স্বপ্ন চুরমার করে দিয়েছে একটা রাজ্য প্রশাসন। সেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঠিক সময়ে নাকি দরজাটা খুলবেন, বিজেপি নাকি শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত অহংকার এবং জেদের কোনো খামতি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কমতি শোনা যাচ্ছে, না তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কমতি শোনা যাচ্ছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা মারাত্মক শক্তি। কোথা থেকে তারা এই শক্তি পায় সত্যি কেউ জানে না। আমরা জানি না, হয়তো কোনোদিন সুপ্রিম কোর্টও যদি মান্যতা দিয়ে দেয় যে না চুরি হয়েছিল, তারপরেও কিন্তু দেখবেন গলার স্বরের কোনো কমতি নেই। তার কারণ সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষ যেন তৃণমূল কংগ্রেসের দুর্বলতা সেটা যেন প্রকাশ্যে চলে আসতে না পারে, সাধারণ মানুষ যেন বুঝতে না পারে। কারণ ভোটটা তো সাধারণ মানুষের কাছ থেকেই নিতে হবে। আর ভোট যদি আদায় করা যায়, এই লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার যদি 30টা আসন পাওয়া যায়, আরে দুর্নীতি কোন ছাড়, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ও সব ম্যানেজ করা যাবে, সব ব্যবস্থা করা যাবে। কিন্তু মানুষের ভোট এইটাকে যে কোনো ভাবেই আদায় করতে হবে। সেই কারণেই বোধহয় এখনো পর্যন্ত গলার স্বর নামাতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সে যত বড়ই ভুল হয়ে থাকুক না কেন। এখন পরীক্ষাটা পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের। এত কিছু দেখার পরেও কি আমরা এই রাজ্য প্রশাসনের সাথে যেতে চাই, নাকি আমরা আর যে কোনো প্রশাসন আনতে পারি, আমরা অন্য নোটাতে ভোট দিতে পারি, কিন্তু এই প্রশাসনকে আর চাই না। কোন দিকে পশ্চিমবঙ্গের মানুষ যেতে চায় তারই অগ্নি পরীক্ষা এই রাজ্যের লোকসভা নির্বাচনে। কি বলছেন আপনারা? কোন দিকে যেতে চাইছেন আপনারা? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।